গল্পটি শুরু হয় প্রাচীন জাপানে, যেখানে রানী হিমিকো তার কালো জাদু দিয়ে পুরো রাজ্য ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন। তার ক্ষমতা এতটাই ভয়াবহ ছিল যে মানুষ তার নাম উচ্চারণ করলেও কাঁপত। কিন্তু দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে রাজ্যের সেনাপতিরা রানীর বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা তাকে ধরে একটি রহস্যময় দ্বীপে বন্দী করে, যেখানে মানুষ তো দূরের কথা, পাখিরও কোনো চিহ্ন ছিল না। শতাব্দী কেটে গেল। তারপর একদিন লর্ড রিচার্ড ক্রাফট একটি পুরনো মানচিত্র দেখতে পান, যাতে দ্বীপের সূত্র ছিল যেখানে রানী হিমিকোকে বন্দী করা হয়েছিল। সত্যের সন্ধানে রিচার্ড তার মেয়েকে লন্ডনে রেখে একা রওনা হন সেই দুর্ভাগ্যজনক দ্বীপে, যেখানে মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল। এখন গল্পটি 7 বছর পরের। একজন তরুণ যোশী শিলি লারা ক্রফট রিংয়ে লড়াই করছে। তার চোখে কোনো রাগ নেই, শুধুমাত্র একটি অসম্পূর্ণ অনুসন্ধান। তার প্রতিপক্ষ তাকে পরাজিত করে এবং মুহূর্তের মধ্যে শ্বাসরোধে আটকে থাকা অবস্থায় লারা তার সমস্ত শক্তি ব্যবহার করে, কিন্তু অবশেষে তাকে বেরিয়ে আসতে হয়। তার বাবার নিখোঁজ হবার পর থেকে লারার জীবন সংগ্রামে পূর্ণ ছিল। সে কোনোভাবে ছোটখাটো চাকরি করে বেঁচেছিল, কিন্তু একদিন তার বাবার পুরনো ব্যবসায়িক অংশীদার আনা তাকে দেখতে আসে। আনা বলল, লারা, তোমার বাবা তোমার জন্য অনেক কিছু রেখে গেছেন, তোমার এই চাকরির দরকার নেই। কিন্তু লারা ঠান্ডা স্বরে উত্তর দিল, আমার টাকা চাই না, আমার একজন বাবার প্রয়োজন। 7 বছর কেটে গেছে। রিচার্ড ক্রাফট নিখোঁজ হবার পর সবাই ধরে নিয়েছিল যে সে আর কখনো ফিরে আসবে না। লারার জীবন এখন এক সন্ধিক্ষণে এসেছিল, যখন আনা তার কাছে এসে বলল, লারা, এখন সত্যের মুখোমুখি হবার সময় এসেছে। তোমাকে এই কাগজপত্রগুলিতে স্বাক্ষর করতে হবে, যাতে তোমার বাবাকে আইনত মৃত ঘোষণা করা যায়। অন্যথায় সরকার তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং তোমার কিছুই থাকবে না। সেই রাতে লারা তার ঘরে একা বসেছিল। তার হাতে সেই একই নেকলেস ছিল যেটা তার বাবা তাকে যাবার আগে দিয়েছিলেন। রিচার্ড বলেছিলেন যে যদি কখনো আমাকে মিস করো, তাহলে শুধু এটা তোমার হাতে ধরো, আমি জানতে পারবো। লারার চোখে জল ছিল, কিন্তু মনে একটা প্রশ্ন জাগছে যে তার বাবাকে সত্যিই এই পৃথিবীতে নেই। পরের দিন লারা এসে পৌঁছল। ইয়ামাতে নামক এক রহস্যময় দ্বীপে যাচ্ছিলেন এবং যে জাহাজটি তাকে সেখানে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিল তার ক্যাপ্টেনের নাম ছিল লরেন রন। কিন্তু একটা সমস্যা ছিল, লারা এখনও মৃত্যুর কাগজপত্রে স্বাক্ষর করেননি, তাই সে তার বাবার কাছ থেকে কোনো উত্তরাধিকার, কোনো টাকা পায়নি। তবুও সে হাল ছাড়েনি। সে তার মায়ের দেওয়া জেড নেকলেসটি বিক্রি করে এবং যে সামান্য টাকা সে পেয়েছিল তা দিয়ে হংকের উদ্দেশ্যে রওনা দেয়। হংক এমন একটি শহর যা কখনো ঘুমায় না। এখানে লারা তার বাবার পুরনো রেকর্ডের সাহায্যে সেই জাহাজের ক্যাপ্টেন লু রেনকে খুঁজছিল, কিন্তু তারপর কিছু স্থানীয় ছেলে পাকে সাহায্য করার অজুহাতে তার কাছে আসে এবং সুযোগ দেখে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছেলেরা একটা চলন্ত নৌকায় উঠে পড়ে, কিন্তু লারা হাল ছাড়েনি। সে কুকুরটির ওপর দিয়ে দৌড়ে গেল, বাজার ভেদ করে সোজা নৌকার কাছে গেল। নৌকা থেকে একজন ছেলে নামার সাথে সাথে লারা ঝাঁপিয়ে তাকে ধরে ফেলে। যে ছেলেটি ব্যাগ ছিল সেই ছেলেটি ছুরি বের করে, কিন্তু লারা দ্রুত হুক ধরে অন্যদিকে লাফ দিয়ে নিজেকে বাঁচায়। তারপর সে দেখতে পেল সমুদ্রের মাঝখানে একটি পুরনো জাহাজ দাঁড়িয়ে আছে, যার পাশে লেখা ছিল দ্য এন্ডিউরেন্স, সেই একই জাহাজ যা লারা এতদিন ধরে খুঁজছিল। কিন্তু লারাকে তাড়া করা ছেলেরা এখনও পিছু হটেনি। তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তখন বাতাসে একটা জোরে গুলির শব্দ শোনা যায়, আর সব ছেলেরা ভয়ে পিছিয়ে যায়। যে গুলি চালিয়েছিল সে আর কেউ নয়, ক্যাপ্টেন লু রেন। লু ছেলেদের তাড়িয়ে দিল এবং লারাকে এখান থেকে চলে যেতে বলল। এই জায়গাটা তোমার জন্য নয়। কিন্তু লুয়ের অবস্থা দেখে লারা বুঝতে পারল যে সে অনেক মদ্যপান করেছে। সে হোঁচট খেয়ে জাহাজ থেকে জলে পড়ে গেল। লারা তাৎক্ষণিকভাবে লাফিয়ে পড়ল, তার ওপর জল ছিটিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করল এবং তারপর তার বাবার চিঠিটি বের করে জিজ্ঞাসা করল, তুমি কি রিচার্ড ক্রাফটকে চেনো? লু আধো বন্ধ চোখ নিয়ে উত্তর দিল, রিচার্ড ক্রাফট? আমি ওই নামটা শুনেছিলাম। আমার বাবাও হয়তো ওই লোকটার সাথে কখনো কথা বলেছিল। কিন্তু এটা অদ্ভুত, আমার বাবাও ওই একই ভ্রমণে নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
লারাই কথা শুনে হতবাক হয়ে গেল। মানে তাদের দুজনের বাবাও একই যাত্রায় গিয়েছিলেন, ইয়ামাতাইয়ের সেই অভিশপ্ত দেশে। লারা তার বাবার ডায়েরি বের করে, যাতে কিছু রহস্যময় কোড আর প্রতীক ছিল। লু ওগুলো মনোযোগ সহকারে দেখে বলল, এটা কোনো নাম্বার নয়, এগুলো ঘড়ির কাঁটার মতো মনে হচ্ছে। লারাকো তাৎক্ষণিকভাবে বুঝতে পারল। সে মানচিত্রে সূচের কোণগুলো রাখল এবং কিছুক্ষণের মধ্যেই জানতে পারল সমুদ্রের কোন অংশে জামাতাই দ্বীপ লুকিয়ে আছে। লু এটা দেখার সাথে সাথে বলল, দ্বীপটা খুব বিপজ্জনক জায়গায়, সেখানে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। সে বলল, আমি আমার বাবার কথাও ভাবি না। কিন্তু কিছুক্ষণ পর যখন সে তার বাবার সাথে তার শৈশবের একটা ছবি দেখল, তার হৃদয় গলে গেল। তার অবস্থা দেখে লারা বলল, তুমি গত রাতে জুয়ার খেলা টাকা হেরেছিলে, তাই না? লু অবাক হয়ে গেল। লারা তারপর হেসে তাকে একটা চুক্তির প্রস্তাব দিল, যদি তুমি আমাকে ওই দ্বীপে নিয়ে যাও, আমি তোমাকে অনেক টাকা দেব। টাকার কথা শুনে লু রাজি হয়ে গেল এবং একসাথে তারা ইয়ামাতাই দ্বীপের দিকে তাদের বিপজ্জনক যাত্রা শুরু করল। জাহাজটি সমুদ্রের ঢেবের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। লারা তার বাবার ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বসে পড়ল। তারপর সে তাদের লাগেজের মধ্যে একটি পুরনো এশিয়ান পজল দেখতে পেল। সে বুঝতে পারল যে রিচার্ড লিখেছে যে হিমিকো একটি লক করা দরজার পেছনে বন্দী এবং সেটি খোলার একটি উপায় খুঁজে পেয়েছে। লারা বুঝতে পারল যে ওই দ্বীপে হিমিকোর অবস্থানে পৌঁছানো সহজ হবে না। সেখানে তাদের অনেক অসুবিধা এবং ফাঁদের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু বিপদ শুধু সেখানে পৌঁছানোই নয়, কারণ একটি রহস্যময় সংগঠন রিচার্ডের মিশন পর্যবেক্ষণ করছিল। তাদের নাম ছিল ট্রিনিটির আদেশ, একটা দল যারা জাদুকরী শক্তির মাধ্যমে মানুষের ওপর শাসন করতে চাইত। রিচার্ড ভয় পেয়েছিলেন যে যদি হিমিকোর ক্ষমতা এই লোকদের হতে চলে যায়, তাহলে পৃথিবী ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে। রাতের অন্ধকার গভীর হতে শুরু করেছে। লারা তার বার্থে ঘুমাচ্ছিল যখন হঠাৎ তার চোখ খুলে গেল। বাইরে সমুদ্রে ঝড় উঠল, বিদ্যুৎ চমকালো, ঢেউ গর্জন করছিল। লু ব্রিজের উপর দাঁড়িয়ে জাহাজটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু বাতাস এত জোরে ছিল যে জাহাজটি কেঁপে উঠল। লারা ব্রিজের কাছে দৌড়ে গেল এবং দেখল যে তারা ইয়ামাতাই দ্বীপের খুব কাছে, কিন্তু এখন বিশাল ঢেউগুলো বারবার জাহাজটিকে পিছনে ঠেলে দিচ্ছিল। লু চিৎকার করে বলল, লারা, তাৎক্ষণিকভাবে জাহাজটি সরিয়ে নাও। লারা তৎক্ষণাৎ তার কেবিনে ছুটে গেল। সে তার বাবার ডায়েরিটি তুলে নিল, কিন্তু পুরনো পজলটি পিছনে পড়ে থাকলো। তারপর জাহাজটি একটি বড় ঢেবের সাথে ধাক্কা ছিল, আর জাহাজের পিছনের অংশটি পাথরে আঘাত করল। সবকিছু ভাঙার শব্দে পরিণত হলো। লারা ডেক থেকে পিছলে সোজা সমুদ্রে পড়ে গেল। ঝড়টি লু আর লারাকে উভয়কে বিভিন্ন দিকে ভাসিয়ে গেল। লারা কোনোভাবে তীরে পৌঁছালো, ক্লান্ত আর ভেজা। সে চারপাশে তাকালো, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। তখনই সে বুঝতে পারল যে সে একা নয়, এই দ্বীপে অন্যান্য মানুষও আছে। সে কিছু বুঝতে পারবে। এই ঘটনার আগেই কেউ পেছন থেকে তার মাথায় আঘাত করে এবং সবকিছু অন্ধকারে ডুবে যায়। পরের দিন যখন লারা চোখ খোলে, সে নিজেকে একটি অদ্ভুত তাম্বুর ভেতরে আবিষ্কার করে। তার সামনে একজন অপরিচিত লোক বসেছিল, ম্যাথিয়াস গোলসেল। সে শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে চাই না। আমারও তোমার বয়সে একটি মেয়ে আছে। তারপর সে নিচু স্বরে বলল, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এই দ্বীপ ছেড়ে যেতে পারবো না। লারা তার ব্যাগটি পরীক্ষা করল, এটি খালি ছিল। ম্যাথিয়াস ঠান্ডা হাসি দিল এবং বলল, তুমি যা খুঁজছিলে তা আমার কাছে আছে, তোমার বাবার ডায়েরি, আর এখন যা আমার যা যা প্রয়োজন ছিল সবই আমার কাছে আছে। লারা কাঁপা চোখে জিজ্ঞাসা করল, আমার বাবা কোথায়? ম্যাথিয়াসের চোখে একটা শীতলতা নেমে এলো। আমরা তাদের ধরে ফেলেছি, কিন্তু সে আমাদের কথা শোনেনি, তাই আমাদের তাকে হত্যা করতে হলো। লারা এই কথা শুনে পাথর হয়ে গেল। তার চোখে জল এসে গেল, কিন্তু সে চুপ করে থাকলো, কারণ এখন কেবল তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলছিল। যখন তাকে বেঁধে বাইরে নেওয়া হচ্ছিল, সে কিছু লোককে পাহাড়ের পাদদেশে ডাইনামাইট বিস্ফোরিত হতে দেখল। পাথর ভেঙে যাচ্ছিল এবং শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছিল। লারা এই মুখগুলির মধ্যে একটিকে চিনেছিল। লু রেনকেও কারারুদ্ধ করা হয়েছিল এবং এই গুন্ডাদের জন্য কাজ করতে বাধ্য করা হচ্ছিল। কিছুক্ষণ পর ম্যাথিয়াস সবাইকে এখান থেকে চলে যাবার নির্দেশ দিল। এখন আমাদের পরবর্তী বিন্দুতে যেতে হবে। পথে লু লারাকে ফিসফিস করে বলল, এখানে কাজ করা বেশিরভাগ লোকই হয় জেলে, যাদের জাহাজ ডুবে গেছে, বা এই চোরাকারবারীদের জালে আটকো করা দরিদ্র আত্মা। এতে শুনে লারার চোখে জল ছিল। ম্যাথিয়াস আমার বাবাকে হত্যা করেছে। লু কিছু মুহূর্ত চুপ থাকলো, তারপর সে বলল, আমিও এই খবরটি জানতে পেরেছি। এই লোকেরা আমার বাবাকেও হত্যা করেছে। লারা মৃদু স্বরে বলল, দুঃখিত, তুমি কি এই বিপজ্জনক জায়গায় এনে আমি সবকিছু হারিয়েছি? লু তার দিকে তাকালো। এখনো কিছু হারায়নি।
লারা, যদি আমরা বেঁচে থাকি তাহলে খেলা এখনো শেষ হয়নি। রিচার্ডের ডায়েরি থেকে ম্যাথিয়াস অবশেষে হিমিকোর্গার পথ খুঁজে পেয়েছে। সেই সবাইকে এর পথ পরিষ্কার করার নির্দেশ দিয়েছিল। লারা, লু আর অন্যান্য শ্রমিকেরা পথ পরিষ্কার করতে শুরু করলো। ঠিক তখনই একজন বৃদ্ধ শ্রমিক ক্ষান্ত হয়ে মাটিতে পড়ে গেল। প্রহরী রেগে তার দিকে বন্দুক তাক করলো। উঠোন আর কাজ করো, না হলে আমি তোমাকে গুলি করব। লারা আর লু তৎক্ষণিক বৃদ্ধের পক্ষে দাঁড়ালো। তখন পেছন থেকে ম্যাথিয়াস এলো। তার চোখে কোনো দয়া ছিল না। কিছু না ভেবেই সে বৃদ্ধের বুকে গুলি করে সে সব কিছু বরফে পরিণত করে দিল। কিন্তু লোক দ্রুত একটি কাকার তুলে গাটকেদার দিয়ে দিল, যার ফলে লারা পালানোর সুযোগ পেল। লারা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। পেছন থেকে গুলির শব্দ প্রতিধ্বনিত হলো। একজন গার্ড লারার দিকে বন্দুক তাক করে রেখেছিল, কিন্তু লু এগিয়ে এসে তাকে মাটিতে ফেলে দিল। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লারাকে বাঁচালো। লুও তার পিছনে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু ম্যাথিয়াস পেছন থেকে গুলি ছুড়ল, যা তার বাহুতে লাগলো। লারা পাহাড়ের উপর দৌড়াতে থাকলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। সে একটি পতিত গাছে উঠে উপত্যকা পার হবার চেষ্টা করছিল, কিন্তু গুলির ক্রমাগত শব্দ তাকে বিভ্রান্ত করলো এবং সে নিচের নদীতে পড়ে গেল। তীব্র স্রোত তাকে সে তার ডানা ধরে কোনো রকমে উপরে উঠে গেল, কিন্তু পুরনো জাহাজটি তার ভার সহ্য করতে পারল না। সে চিৎকার করতে লাগল। লারা দ্রুত জাহাজের সামনের দিকে দৌড়ে গেল। তারপর পেছনের ডানাটি ভেঙে পড়ে গেল এবং পড়ে গেল। লারা লাফ দিয়ে জাহাজের ভেতরে পৌঁছাতে সবেমাত্র, কিন্তু এখন পুরো জাহাজটি কাঁপতে শুরু করল। দুটি পাহাড়ের মাঝখানে আটকে থাকা জাহাজটি অবশেষে ভেঙে যেতে শুরু করল। শেষ মুহূর্তে লারা একটি পুরনো প্যারাশুট খুঁজে পেল। সে লাফ দিয়ে সেটি খুলে বনের মাঝখানে অবতরণ করল। পড়ে যাওয়ার সময় একটি ধারালো কাঠের টুকরো তার পেটে ছিদ্র করে। লারা লাঠিটি বের করে ব্যথায় চিৎকার করতে লাগল। সে রক্তপাত হচ্ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। ক্লান্ত এবং আহত লারা পাশের একটি গুহায় লুকিয়ে আছে। তখন ছিল অন্ধকার রাত। গুহার মুখে বৃষ্টির ফোঁটা পড়ছিল। তারপর সে বাইরে কিছু শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে বেরিয়ে এলো এবং হঠাৎ ম্যাথিউসের একজন লোক রকেট পেছন থেকে এসে তাকে ধরে ফেলল। লারা নিজেকে মুক্ত করার জন্য তার বাহুতে জোরে কামড় দিল। সে ব্যথায় চিৎকার করল, কিন্তু তারপর সে লারাকে তুলে মাটিতে ফেলে দিল। সে তার গলায় হাত রেখে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করল। লারা তার সমস্ত শক্তি একত্র করল। সে একটি পাথর তুলে নিল এবং তার মাথায় আঘাত করল। সে হোঁচট খেল, কিন্তু পড়ে গেল না। লারা আবার আঘাত করল এবং এবার তাকে মাটিতে ফেলে দিল। রাগ এবং ভয়ের মধ্যে লারা তার মুখ কাদায় পুঁতে ফেলল। রকেট ব্যথায় কাঁপতে থাকল এবং তারপর কয়েক মুহূর্তের মধ্যেই তার শ্বাস বন্ধ হয়ে গেল। লারা সেখানে বসেছিল। তার শ্বাস ভেঙে গেল এবং তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে আর কোনো ভয় ছিল না, শুধু একটাই আগুন, বেঁচে থাকার আগুন। লারা এখনও কাঁপছিল, তার হাতের রক্তের কথা ভেবে। যখন সে অন্ধকারে একজনের ছায়া লক্ষ্য করল, দেরি না করে সে তাকে অনুসরণ করল এবং পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সাথে সাথে একটা ঠান্ডা ধাক্কা অনুভব করল। সে আর কেউ নয়, সেই ব্যক্তি। তার বাবা ছিলেন রিচার্ড। রিচার্ড তাকে দেখে হতবাক হয়ে গেল, কিন্তু লারার চোখে সত্য দেখে তার কঠোর হাসি ভেঙে গেল। সে লারার ক্ষতস্থানে আলতো করে ব্যান্ডেজ করে ফিসফিসিয়ে বলল, তুমি আর এখানে থাকবে না, আমি তোমাকে একা ছাড়ব না। সকাল হলে পুরো শিবিরে একটা আলোড়ন সৃষ্টি হলো। কর্মীরা হেমিকোর সমাধিতে যাওয়ার পথ পরিষ্কার করে দিল। রিচার্ড লারাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার সমস্ত গবেষণা পুড়িয়ে ফেলেছ? না, লারা ঠান্ডা গলায় বলল। শব্দ শুনে রিচার্ডের হাত কাঁপছিল, কারণ ম্যাথিউস যদি এখন ডায়েরিটি পেয়ে যায় তাহলে বিপদ এসে হাজির। রিচার্ডের কণ্ঠে একটি গুরুতর সতর্কনীতি সবাইকে একত্রিত করে বলল, তোমাদের অস্ত্র তুলে নাও, এখন আমাদের সুযোগটি কাজে লাগাতে হবে। শ্রমিকেরা উঠে দাঁড়ালো। আশার একটি ঝলক, আলোর ঝলকানি। লারা স্যাটেলাইট চালু করে একটি বার্তা পাঠাতে শুরু করল, কিন্তু তারপর সে লক্ষ্য করল রিচার্ড সমাধির দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাথিউসের চোখ হঠাৎ রিচার্ডের উপর নিবদ্ধ হল। সে দ্রুত আদেশ দিল এবং রিচার্ডকে ঘিরে ফেলল। লারার হৃদয় ডুবে গেল। সে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল।
ম্যাথিউস নিষ্ঠুর মুখে বলল, এটা শেষ করো, তারপর আমি বাড়ি যাব। রিচার্ড ঠান্ডা হেসে বলল, যতক্ষণ দরজা খোলা থাকবে তোমার বাড়ি এখানে থাকবে না। ম্যাথিউসের অবস্থান শক্ত হয়ে গেল। সে রিচার্ডকে বেঁধে তাকে নির্যাতন করতে লাগলো। লারা দূর থেকে তাকালো, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। কিন্তু স্যাটেলাইট ফোনটি এখন তার হাতে। একটি ছোট্ট কৌশল, সঠিক সময়ে পাঠানো একটি সংকেত, এবং এখন যুদ্ধ কেবল বন্দুক নিয়ে নয়, বরং চালাকি নিয়েও ছিল। ম্যাথিউস এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে অনুভব করল রিচার্ড কখনোই সত্য বলবে না। রেগে গিয়ে সে তার প্রহরীকে সংকেত দিল, গুলি করো। কিন্তু প্রহরী যখন ট্রিগার টানতে চাইল, এই লারার তীর তার বুকে বিদ্ধ হলো। মুহূর্তের মধ্যে সব কিছু থেমে গেল। এবার লারা সরাসরি ম্যাথিউসের দিকে তাক করল। ম্যাথিউসও রিচার্ডের দিকে তার বন্দুক তাক করল। তাদের মাঝখানে একটি মারাত্মক নীরবতা নেমে এলো। ম্যাথিউস ঠান্ডা গলায় বলল, যদি সত্যিই তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে এই দরজাটা খোলো। লারা জানতো এটা ভুল হতে পারে, কিন্তু সে যদি কিছু না করে তাহলে রিচার্ড মারা যাবে। তার মুখে ভয় আর সাহসের মিশ্রণ। কয়েক সেকেন্ড ভাবার পর সে মৃদুস্বরে বলল, ঠিক আছে, আমি জানি এটা কিভাবে খুলতে হয়। লারা দরজার প্রাচীন চাকা ঘোরাতে শুরু করলো। মানুষের নিঃশ্বাস এত বিপজ্জনক হতে পারে না। লারা এগিয়ে আসলো, কিন্তু তারপর ক্লিক, সে দুর্ঘটনাবশত ট্রিগারটি টেনে দিল। নিচ থেকে বর্ষা বেরিয়ে এলো, একজন প্রহরীকে ভেদ করে। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। দেয়ালে ছালা তারা কাঁপতে শুরু করলো। তারপর তারা সবাই এগিয়ে গেল এবং একটি খাদে পৌঁছালো। নিচে শত শত কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। মৃত্যুর গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। একটি সরু পথ পেরিয়ে তারা পরের পথ ধরল। কিন্তু তারপর আরেকজন প্রহরী ট্রিগারে পা রাখল। ভারী গোলাকার দরজাগুলো বন্ধ হয়ে গেল। নীরবতা রাজত্ব করল এবং তারপর মাটি কাঁপতে শুরু করল। ফাটল প্রসারিত হয়ে গেল এবং সবার পায়ের নিচের মাটি চূর্ণ বিচূর্ণ হতে শুরু করল। লারা উপরের দিকে তাকালো। অন্যদিকে একজন প্রহরী থেমে পেছনে তাকালো। অন্ধকারে তার চোখ জ্বলে উঠল। সে দেয়ালে চাকা ঘোরাতে শুরু করলো, যেমন কোনো প্রাচীন যন্ত্রের লিভার। লারা তৎক্ষণাৎ চাবিগুলোর মতো চাবিগুলো ধরে ঘোরাতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই যেখানে সে দাঁড়িয়েছিল মেঝেটা ফেটে গেল। সে দরজা থেকে ঝুলে রইল, তার হাত ঘামে পিছলে গেল। কিন্তু ভেঙে পড়া মাটিতে নামার সময় ছিল না। লারা তার শেষ শক্তি ব্যবহার করে চাকাগুলো ঘুরিয়ে দিল। হঠাৎ তার মনে একই ধাঁধা ভেসে উঠল, হলুদ, নারী, লাল, হৃদয়, সবুজ। সে চাকাগুলো ঘুরিয়ে রঙগুলোকে সঠিক ক্রমে সংযুক্ত করল। একটি অস্পষ্ট হলুদ রং ছড়িয়ে পড়ল এবং লোহার দরজাটি ফেটে গেল। ভারী দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ঠান্ডা হাওয়া ডুবে গেল। পচনের দুর্গন্ধ এবং কোথাও থেকে মৃদু ফিসফিসানি ভেসে আসছিল। আমাদের সামনে ধ্বংসপ্রাপ্ত কবর পড়ে আছে, হেমিকোর দাসদের কবর। হ্যাঁ, আত্মসমর্পণের ছায়া এখনো ঝিকিমিকি করছে। রিচার্ডের ডায়েরির লাইনগুলো লারার ঠোঁটে ভেসে উঠল। এই অভিশাপ কি সত্যি সত্য? তারা কবরের কাছে পৌঁছালো। রিচার্ড ম্যাথিউসকে থামতে অনুরোধ করল। এটা খুলো না, এটা মারা গেছে। কিন্তু ম্যাথিউসের মুখ রাগে ভরা। সে আদেশ দিল এবং রক্ষীরা কফিনটি খুলল। ভেতর থেকে একটি ভাঙা ক্ষয়প্রাপ্ত দেহ বেরিয়ে এলো। কিন্তু হঠাৎ যেন একটা শ্বাস সরে গেছে। হেমিকোর চোখ পলক ফেলল। প্রথমে সবাই হতবাক হয়ে দাঁড়ালো। তারপর হেমিকোর বড়ি কুঁচকে গেল এবং হামাগুড়ি দিল। তার রূপ পরিবর্তন হতে শুরু করলো। লারার মনে একটি ধাঁধা প্রতিধ্বনিত হলো। জীবন ফিরে পেতে হলে তাকে মরতে হবে, আর যে তাকে স্পর্শ করবে তারই মৃত্যু হবে। লারা চিৎকার করে বলল,
রক্ষীদের থামাতে চেষ্টা করছে, কিন্তু তার হাত হেমিকোর কাছে পৌঁছে গেছে। আর তখন হেমিকো উঠে দাঁড়ালো। বাতাস থেমে গেল, নীরবতা গর্ভবতী হয়ে উঠল। কেবল একটা অসম্ভব ভয়ঙ্কর নীরবতা রয়ে গেল, যা ইঙ্গিত দিচ্ছিল কিছু একটা ভেঙে গেছে এবং পৃথিবীর মৃত্যু এখন ঘনিয়ে আসছে। প্রথমে ম্যাথিউস বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল এটা সবই এক ধরনের নাটক, তাদের ভয় দেখানোর জন্য একটা কৌশল। কিন্তু তারপর যে রক্ষী প্রথম হেমিকোর বডি স্পর্শ করেছিল, সে ব্যথায় চিৎকার করল। তার হাত কালো হয়ে গেল, তার শিরা ফুলে উঠল এবং তার মাংস পচতে শুরু করলো, যেমন কোনো বিষাক্ত প্রাণী তার শিরা দিয়ে প্রবাহিত হয়ে গেছে।